এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমায় পছন্দ করবেন না কেন? আগে বলুন, আপনি আমায় পছন্দ করছেন কেন? আপনি দেখতে খুব সুদর্শন, তাই আপনাকে পছন্দ করেছি। বুঝেছি, আপনি সুন্দর পুরুষের পাগল, আর তাই আমার বউ হয়ে শেখ বাড়িতে যাওয়ার যোগ্যতা আপনার নেই। কেন? কারণ শেখ বাড়িতে আমার চেয়েও সৌন্দর্য পুরুষ আছে। আপনি আবার তাকে দেখলেও পাগল হয়ে যেতে পারেন। আপনার চেয়েও সুদর্শন পুরুষ হতে পারে? কে সেই সুদর্শন? শেখ নির্ঝর আমার চেয়ে কয়েকশো গুণ সুন্দর। আপনি অনেক ভালো মানুষ। নির্ঝরও ভালো মানুষ। এইসব লজিক দিয়ে শেখ বাড়ির বউ হতে পারবেন না। পরে গিয়ে আরেকজনকে পছন্দ করে বসবেন। আমার বউ পছন্দ করাই আছে, আপনি এখন আসতে পারেন। সূচনা দুপুরে শ্বশুরবাড়ি যাবার আগে বাবা সবুজ শেখের কাছে শায়েরি হত্যার বিস্তারিত ঘটনা বলে গেছে। লহরীও সাথে ছিল সূচনার। সবুজ শেখ আর তার মেডিকেলে পড়ুয়া সুন্দরী মেধাবী মেয়ের খুন হওয়ার ঘটনা শুনে চরম ব্যথিত হয়েছেন। মেডিকেলের ছুটিতে বাড়ি এসেছিল শায়েরি, তখনই হলো দুর্ঘটনা। সবুজ শেখ ভাবছে এবছরে আমার মেয়েটার MBBS পাশ করার কথা ছিল। মেয়েকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আজই মামলা দিতে চেয়েছেন সবুজ শেখ, কিন্তু প্রতিবাদ করেছে সূচনা ও লহরী। সূচনা আর লহরী বাবাকে বলেছে, বাবা, নির্ঝর ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। এই অবস্থায় চাচিকে গ্রেপ্তার করলে নির্ঝর ভাইয়ার বিপদ হয়ে যেতে পারে। সবুজ শেখ মেয়েদেরকে জিজ্ঞেস করেছিল, নির্ঝর তোদের আপন নাকি শায়রিয়া আপন ছিল তোদের? সূচনা লহরী উত্তর দিয়েছিল, এখন নির্ঝর ভাইয়া আপন, কারণ শায়রি মরে গেছে আর নির্ঝর ভাইয়া বেঁচে আছে। বিনা দোষে ওনার মায়ের কারণে নির্ঝর ভাইয়ার ক্ষতি করা উচিত না। শীঘ্রই নির্ঝর ভাইয়ার বউ ফিরিয়ে আনা হবে, তারপরে নির্ঝর ভাইয়ার মন কিছুটা ঠিক হবে, তখনই মামলা দিও। নির্ঝরের অজুহাত দিয়ে বাবাকে এখনই মামলা দায়ের থেকে বিরত রেখেছে সূচনা আর লহরী। আসলে সমস্যাটা যে রিফাতের, সেটা বাবাকে বলার সাহস হয়নি ওদের। কারণ রিফাত আর সৌরির বিয়ের কথা শুনলে সবুজ শেখ হয়তো ভীষণ রাগ করতে পারতেন। এখন রিফাতের পোস্টিং হওয়া পর্যন্ত তো ওদের অপেক্ষা করতেই হবে। লাহোরের মাকে জানানো হয়নি শায়েরির খুন হওয়ার ঘটনা। সেক্ষেত্রে এক কান দু কান করে ঘটনা অনেকেই জেনে যেতে পারত। নিরালা বেগম জেনে গেলে প্রয়োজনে আরও কাউকে খুন করে ফেলতে পারবে। আজ সবুজ শেখের মনে পড়েছে শায়েরির মৃত্যুর পরে বড় ভাই চেয়ারম্যান তাকে বলেছিল, তোর মেয়ে প্রেগনেন্ট ছিল, নষ্টামি করে কুমারী অবস্থায় প্রেগনেন্ট হয়েছে। মামলা দিয়ে পোস্টমর্টেম করে পুলিশ ঝামেলা করার দরকার নেই। এসবের আগে মেয়েকে কবর দিয়ে দে। তাই মেয়েকে কবর দিতে তাড়াহুড়ো করেছিলেন সবুজ শেখ। তার আজ মনে পড়ছে নিরালা বেগমই চেয়ারম্যানকে বলেছিল যে শায়েরি প্রেগনেন্ট। অন্য সবাইকেও নিরালা বেগমই বলেছিল প্রেগনেন্সির কথা। শায়েরি নাকি তার কাছে আগের রাতে প্রেগনেন্সির কথা বলেছিল। কতটা অপমান নিয়ে তার মেয়েকে মরতে হয়েছে। সবুজ শেখও মনে করেছিল যে শায়েরির লাশ পোস্টমর্টম করলে প্রেগনেন্সির ঘটনা অনেকে জেনে যেতে পারত, সম্মানহানি ঘটতে পারত শেখ বংশের। তাই সে তাড়াহুড়ো করে কবর দিয়েছিল শায়েরিকে। সবুজ শেখ বিশ্বাস করেন না চেয়ারম্যান জানতো যে তার স্ত্রী নিরালা বেগম খুন করেছে। এতটা নীতিহীন তার ভাইকে সবুজ শেখের মনে হয় না। তবে আজ ভাইয়ের ওপর তার প্রচণ্ড ক্ষোভ। কেন ডিভোর্স দিল না এই দুশ্চরিত্রা স্ত্রীকে? সবাই তো ডিভোর্স করে ফেলার পরামর্শ দিয়েছিল চেয়ারম্যানকে। রিফাত চৌধুরী যে অনেক অন্ডবের সাথে খুনি বের করতে সাহায্য করেছে, এটা বাবাকে আজ সূচনা বলে গেছে। রিফাত চৌধুরী তদন্ত করে অনুমান করেছে যে ভোটে জেতার জন্যই বউকে ডিভোর্স দেয় না চেয়ারম্যান। এই তদন্তের কথা আজ সূচনা বাবাকে বলেছে। সবুজ শেখ ভাবছে, কলেজের প্রতিষ্ঠান করার পর থেকে আমি হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছি, ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেছি। দুর্বল স্টুডেন্টদেরকে কলেজের ক্লাসের পরে বাড়িতে কাছারিতে এনে বিনা সম্মানিতে ইংরেজি প্রাইভেট পড়িয়েছি। কলেজের মেধাবী স্টুডেন্টদেরকেও বিনা সম্মানিতে ইংরেজি পড়িয়েছি। এই দুই যুগেও বেশি সময় হাজার হাজার কলেজ শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি পড়িয়েছি। ভাইয়ের নির্বাচনের সময় ছাত্রদের কাছে ভোট চাইতে হয়নি আমার। এই ইংরেজি শিক্ষক ভাইয়ের কারণে চেয়ারম্যান হাজার হাজার ভোট পেয়েছে। নিরালা বেগম ষড়যন্ত্র করে দূরবন্দি করে চেয়ারম্যানকে ভোট পেতে সাহায্য করেছে। আর আমার মানবতার কারণে ভাই ভোট পেয়েছে। আমার অবদানের কথা চেয়ারম্যান ভাইয়ের অজানা নয়। তবুও কেন ক্ষমতা থাকার জন্য এই অতিরিক্ত স্ত্রীকে রাখতে হবে? সবুজ শেখ আরও ভাবছে
সারা জীবন চেয়ারম্যান বলে গেছে নির্ঝরের ভালোর জন্য ওর মাকে রেখে দিয়েছি। আজ বুঝতে পেরেছি এই অতসী স্ত্রীকে রাখার পেছনের ক্ষমতাসীন হওয়ার লোভও একটি কারণ। তবে আজ সবুজ শেখ প্ল্যান করেছে সে তার ভাইকে শারীরিক খুন হওয়ার কথা বলবে না, কারণ আজ চেয়ারম্যানকে তার পুরোপুরি বিশ্বাস হয় না। চেয়ারম্যান ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ে তার বউ নিরালা বেগমের পক্ষেও চলে যেতে পারে। তার বউ খুনি এটা সবাই জেনে গেলে চেয়ারম্যানের ভোটও কমে যেতে পারে। তাছাড়া নির্ঝরের বউকেও চেয়ারম্যান ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে না, তার ভোট কমে যাবে এমন সন্দেহ। সবুজ শেখ আজ বুঝতে পেরেছে তার ভাই চেয়ারম্যানের কাছে ক্ষমতা টিকিয়ে রাখাটাই বড় ব্যাপার। আজ সবুজ শেখের জন্য দুঃখ হচ্ছে। আমি তো কোনোদিন রাজনীতি করিনি, কোনোদিন ক্ষমতা চাইনি আমি। আমার ভাই ক্ষমতা চেয়েছে, তার ক্ষমতা রক্ষা করতে গিয়ে দুশ্চরিত্র বউ রেখে দিল। আর মাঝখান থেকে বলি হলো আমার মেধাবী মেয়েটা। সৌরভ চেম্বার থেকে বাড়ি ফিরেছে। ঘরে এসে তাকে মা বোন সবাই ঘুমিয়ে পড়েছে। খাবার দেওয়ার জন্য লহরীর মাকে ডেকেছে সৌরভ। লহরীর মা লাইলা বিলকিস সৌরভকে খাবার দিয়ে সামনে বসেছিল। খাওয়া শেষ হওয়ার আগে সৌরভ মামিকে জিজ্ঞেস করেছে, লাহোরি ঘুমিয়ে পড়েছে মামি? না, সজাগ আছে। সূচনার জামাই আর ভাসুর বেড়াতে আসায় 1-1.5 দিন খেটে লহরীর মায়ের শরীর ক্লান্ত। তাই সৌরভের খাওয়া শেষ হলে ক্লান্ত লাইলা বিলকিস ঘুমানোর জন্য রুমে চলে যায়। সৌরভ খাওয়া শেষে জোরে জোরে লহরীকে ডেকে বলছে, লাহোরি, দুটো আম কেটে রুমে দিয়ে যাও তো। ওইদিকে একটু আগেই বাসায় গিয়েছে চাঁদোয়া। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অর্ণবকে ফোন দিয়ে বলেছে লহরী আর সৌরভের বিয়ে ঠিক হয়ে থাকার কাহিনী। চাঁদোয়া খুব বিশ্বাসী মেয়ে। অর্ণব খুব সহজেই বিশ্বাস করেছে চাঁদোয়ার কথা। সাথে সাথে অর্ণব ফোন দিয়েছে লহরীকে। ফোন পাশে রেখে ছুরি দিয়ে আম কাটছিল লহরী। অর্ণবের ফোন দেখে লহরী রিসিভ করে বলছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে ম্যাডাম ভোলাভালা। ব্যস্ত নাকি আপনি এখন? বেশি ব্যস্ত না, সৌরভ ভাইয়ার জন্য আম কাটছি। আম কেটে রুমে দিয়ে এলেই ফ্রি হয়ে যাব। লহরীর কথা শুনে চরম রাগে বিস্ফোরিত হয়ে যাবার মতো অবস্থা হয়েছে অর্ণবের। প্রচণ্ড রাগে লহরীকে জিজ্ঞেস করেছে, সৌরভের জন্য আপনি আম কাটছেন কেন? ওর মা বোন নেই? বাড়ির সবাই এখন ঘুমে। সবাই ঘুমে, আর এর মধ্যে আপনি যাচ্ছেন সেবা করতে সৌরভের রুমে? কী সব বলছেন? গতকাল আমাদের বাড়িতে এসেও সৌরভ ভাইয়াকে টুপি দিতে দেখে এমন করেছেন। কি সমস্যা আপনার? অর্ণব কণ্ঠে হতাশার সুর এনে বলেছে, আপনি আমায় ভালোবাসেন ম্যাডাম ভোলাভালা? ভালোবাসি কিনা এই প্রশ্নের জবাব আবারও দিতে হবে। গতকাল আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি মানুষের চোখের ভাষা পড়তে পারি কিনা। আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মানুষের চোখের ভাষা পড়তে পারেন? হ্যাঁ, পড়তে পারি। কার চোখের ভাষা পড়েছেন আপনি? ডাক্তার সৌরভের। আপনাকে কে বলেছে ডাক্তার সৌরভের চোখের ভাষা পড়তে? আপনি একটু অপেক্ষা করুন, আমি ফ্রি হয়ে এসে কথা বলছি আপনার সাথে। লহরী ভাবছে সৌরভের রুমে আম দিয়ে এসে কথা বলবে অর্ণবের সাথে। আম নিয়ে সৌরভের রুমে চলে এসেছে লহরী। সৌরভ আমের বাটি হাতে নিয়ে লহরীকে বলছে, বস লাহোরি। আমি একটু ব্যস্ত ভাইয়া। কি নিয়ে ব্যস্ত তুই? মুখ মলিন কেন তোর? এমনিতেই আমি যাচ্ছি। বেয়াদব, বসতে বলছি না তোকে? লহরী বসেছে সৌরভের বিছানার কোণায়। সৌরভ অন্য পাশে চেয়ারে বসেছে। অর্ণবের ধমকে মন খারাপ হয়ে আছে লহরীর। সৌরভ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল লহরীর দিকে। লহরী ভেবেছে ওর মন খারাপ দেখে সৌরভ এভাবে তাকিয়ে আছে। লহরী চোখ নামিয়ে নিয়েছে। এর মধ্যে সৌরভ লহরীকে জিজ্ঞেস করেছে, কোনো কারণে মন খারাপ তোর? না ভাইয়া, আমি ঠিক আছি। তুমি কি মন খারাপের কারণ জিজ্ঞেস করতেই আমাকে বসিয়েছো? না, আমি কিছু কথা বলতে চাই তোকে। বলো ভাইয়া। তোর বোন শাহরিয়ার সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। যখন বুঝতে শিখেছি তখন থেকেই জেনেছি শাহরিয়া আমার বউ হবে। জীবনে কোনোদিন ওভাবে হাত ছেড়ে দেখিনি শাহরিয়ার। দূর থেকে ভালোবেসে গিয়েছিলাম শাহরিয়াকে, কিন্তু শাহরিয়া আমাকে ধোঁকা দিয়েছিল। হয়তো মেডিকেলে পড়তে গিয়ে কারোর সাথে নষ্টামি করে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সুইসাইড করতে বাধ্য। লহরী প্রচণ্ড ক্ষোভে সৌরভকে বলেছে, আমার বোনকে নষ্টামি করতে তুমি দেখেছিলে? প্রেগন্যান্সি রিপোর্ট দেখেছিলে তুমি? না, দেখিনি। তাহলে তুমি কেন নষ্টামির কথা বলছো? নষ্টামি না করলে কুমারী মেয়ে বিনা কারণে সে সুইসাইড করলো? আর সবাই তো প্রেগনেন্সির কথাই বলেছিল। সবাই যা বলে বলুক, যে কারণেই সুইসাইড করুক না কেন, সেটা তুমি সঠিকভাবে জানো না। আর না জেনে একজনকে তুমি নষ্টা বলতে পারো না।
কারণ তুমি একজন ডক্টর, একজন বিসিএস অফিসার এবং এই সমাজের প্রথম শ্রেণীর মেধাবী মানুষদের একজন তুমি। ঠিক আছে, আর বলবো না এভাবে। তবে তোর সাথে আমার অন্য কথা আছে। বলো, তোমার অন্য কথা। অর্ণবকে কি তুই ভালোবাসিস? জানি না, কিন্তু এই প্রশ্ন কেন? অর্ণবকে ভালোবেসে থাকলেও সরে আসিস। কেন সরে আসবো? কারণ তোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছো তুমি এসব? তোমার সাথে তো সায়রি আপুর বিয়ে ঠিক করা ছিল, আমার কথা কেন বলছো? হ্যাঁ, শাহরিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু শাহরিয়ারে ভালোবেসে আমি কষ্ট পেয়েছিলাম। শাহরিয়ার মৃত্যুই আমায় এলোমেলো করে দিয়েছিল। তাই শাহরিয়ার মৃত্যুর পর মামা আমায় কথা দিয়েছিল যে আমার সাথে তোর বিয়ে দেবে। একটু একটু করে এই কয়েক বছরে তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি লাহরি। তুই আমাকে কষ্ট দিস না রে। এই জীবনে আরও কষ্ট পেলে আমি আর বাঁচতে পারবো না লাহরি। সৌরভের কথা শুনে লাহরি বাকরুদ্ধ হয়ে গেছে। কয়েক মাস আগে জানলেও হয়তো অর্ণবকে এড়িয়ে যেতে পারত লাহরি, কিন্তু এখন তো অর্ণবের সাথে ভালোবাসার শপথ করে ফেলেছে। একসাথে পথ চলার ওয়াদা করাও হয়ে গেছে। মন প্রাণ দিয়ে বসে আছে সে অর্ণবকে। সৌরভকে যে আজ এ সত্য বলতেই হবে লাহরির। মাথা নিচু করে লাহরি সৌরভকে বলেছে, এসব কেন আমায় আগে বলনি ভাইয়া? আমি তো অর্ণব বেআইকে। আমি আর কিছু শুনতে চাই না লাহরি। যদি তোর সাথে আমার বিয়ে না হয় তবে আমি সুইসাইড করব। লাহরি কি বলবে বুঝতে পারছে না। ওইদিকে অর্ণব কল দিয়ে যাচ্ছে লাহরির ফোনে। মাথা নিচু করে সৌরভের রুম থেকে বের হয়ে গেছে লাহরি। চলে যাচ্ছিল নিজের রুমে, কিন্তু পথে দেখা হয়ে গেছে নির্ঝরের সাথে। নির্ঝর লাহরিকে বলছে, আমার সাথে একটু বারান্দায় আয় তো লাহরি, তোর সাথে কিছু দরকারি কথা আছে। নির্ঝরের কথায়ও আজ সন্দেহের গন্ধ পাচ্ছে লাহরি। নির্ঝর আবার কি বলতে চায়। ওইদিকে অর্ণবের সাথেও কথা বলতে হবে, কিন্তু নির্ঝরের সামনে থেকে চলে যেতে পারবে না লাহরি, কারণ নির্ঝর অলরেডি বারান্দায় গিয়ে অপেক্ষা করছে লাহরির জন্য। নির্ঝরের চেহারায় দুশ্চিন্তার ছাপ। কি জানি বলে নির্ঝরের ডাকে লাহরি এসে দাঁড়িয়েছে বারান্দায়। নির্ঝর কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। নির্ঝর ও সৌরভের মতোই এক দৃষ্টিতে তাকিয়ে আছে লাহরির দিকে। লাহরির মনে আজ ভয়। লাহরি ভাবছে নির্ঝর তো বিবাহিত। তাছাড়া নির্ঝরকে লাহরির মা নিজেও লালন পালন করেছে। নির্ঝরের শৈশবে যখন ওর বাবা মায়ের মধ্যে ঝামেলা লেগে যেত, তখন মা নিরালা বেগম বাড়ি ছেড়ে চলে যেত। তখন লাহরির মা নির্ঝরকে নিজের ছেলের মতো করে যত্ন করতেন। ফুপু শাহানা শেখ তখন লন্ডনে ছিলেন। শেখ বাড়িতে লাহরির মা লাইলা বিলকিসকেই সব বাচ্চা কাচ্চা পালনসহ সাংসারিক ঝামেলা পোহাতে হতো। নির্ঝরকে আপন ভাইয়ের মতোই মনে করে লাহরি। তাছাড়া লাহরির বাবাও সৌরভ সৌরিশ দিয়ে নির্ঝরকে বেশি ভালোবাসেন। কিন্তু আজ নির্ঝরও কেন এভাবে তাকিয়ে আছে লাহরির দিকে? তবে কি গত রাতের আত্মা সাজার ব্যাপারটা নির্ঝর জেনে গেছে? ভীষণ ভয় আর টেনশনে ঘামতে শুরু করেছে লাহরি। ভয়ে ভয়ে লাহরি নিজেই আগে থেকে প্রশ্ন করেছে নির্ঝরকে, কেন ডেকেছো ভাইয়া? তোর আর সৌরভের কথোপকথন আমি শুনেছি। সৌরভ ভাইয়ার পছন্দের কথা আমি জানতাম না, বিশ্বাস করো আমি আজই শুনলাম। আমিও জানতাম না, তবে সৌরভকে আমার বেশ কয়েকবার সন্দেহ হয়েছিল। যতবারই সৌরভকে তোর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম ততবারই ও অস্বীকার করেছে। আমাকে বলনি কেন তোমার সন্দেহের কথা? তুই এলোমেলো হয়ে যেতে পারিস ভেবে আমি বলিনি। তবে আজ যখন সৌরভ তোকে রুমে ডেকেছে তখন আমার কিছুটা অদ্ভুত লেগেছে, তাই আমিও রুম থেকে বের হয়েছিলাম। সৌরভ কি বলে সেটা জানার আগ্রহ ছিল। আমার জন্য সৌরভ ভাইয়া হয়তো কষ্ট পাবে, কিন্তু আমি তো। অর্ণব বেআইকে ভালোবাসিস? এই কথাটাও আজ শুনে ফেলেছো? এটা তুমি সৌরভ ভাইকে পুরোপুরি বলতেও পারিনি। তুমি শুনেছো কিভাবে? এখন শুনিনি, তবে আজ খুব সকালে ছাদে গিয়েছিলাম, তখন তোকে বেআইনের সাথে আমাদের উঠানে দেখেছি। লাহরি আবার কি বলবে? সকালে তো বেআই তাকে হাঁক দিয়েছিল। নির্ঝর ভাইয়া নিশ্চয়ই হাঁক দিতেও দেখে ফেলেছে। বেআই সাহেবকে তো লাহরি দূরে দূরে থাকতে বলেছিল, কিন্তু অন্য বেআই তো কথা শুনল না। তখন নির্ঝরের সামনে কি অজুহাত দেবে লাহরি? পুরোপুরি ধরা খেয়ে গেল যে বেচারি। আজ না হয় লুকিয়ে একটু প্রেমই করেছিল, কিন্তু তাই বলে কি ধরা খেতে হবে? দোষ করলো তার অন্য বেআই, আর ধরা খেয়ে বসে আছে লাহরি। সৌরভের আত্মহত্যার হুমকি আর নির্ঝরের সামনে প্রেমে ধরা পড়ে যাওয়া নিয়ে বেচারি আছে এখন মহাবিপদে। এই মহাবিপদ সংকেতের মধ্যেই নির্ঝর ধমক দিয়ে বলে উঠেছে, এত পিচ্ছি বয়সে কেউ প্রেম করে? লাহরি বেখেয়ালি হলেও মাঝে মাঝে সময় মতো কথা বলে দিতে পারে। এই যে আজ নির্ঝরকে বলেই দিয়েছে। তুমি তো ইন্টারমিডিয়েট থেকে প্রেম করেছো ভাইয়া, আর আমি অনার্সের শেষের দিকে এসে।
চুপ কর ফাজিল, আমার কথা তোকে বলতে বলেছি। মনে রাখবি সূচনার বিয়ে হয়েছে মাস্টার্সের পরে, তোকেও মাস্টার্স শেষ করার পরে বিয়ে দেবো। এখন থেকে সৌরভের কাছ থেকে দূরে থাকবি, অর্ণবের কাছ থেকেও দূরে থাকবি। নির্ঝরের ধমক খেয়ে লাহরি চলে এসেছে নিজের রুমে। বসে বসে ভাবছে সব বিপদ শুধু তার উপর দিয়ে যায়। নির্ঝর যা বলে বলুক। লাহরি এবার অর্ণবকে কল দেবে। অর্ণব তো কল রিসিভ করছে না। এখন কিভাবে সব জানাবে লাহরি? না, টেনশন নেই। অর্ণব নিজেই কল দিয়েছে লাহরিকে। লাহরি ভারী কণ্ঠে ফোন রিসিভ করে বলছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কণ্ঠ ভারী শোনাচ্ছে কেন? মন খারাপ হয়েছে নাকি তোমার? লাহরি কিছু বলছে না। আজ তার সুখের আশায় দুঃখ বাসা বাঁধতে চায়। আজ তার প্রেমের তরী তীরে ডুবতে চায়। অকুল দরিয়ায় কুল হারিয়েছে লাহরির প্রেমের তরী। যাই হোক, লাহরিকে কথা বলতে না দেখে অর্ণব জিজ্ঞেস করছে, কি হয়েছে বধুয়া? তেমন কিছুই তো বলিনি তখন তোমায়। আমার কথায় মন খারাপ করেছো নাকি? তখন কি যেন বলতে চেয়েছিলেন? তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি, আপনি বলুন। আজ চাঁদুয়া গিয়েছিল ডাক্তার সৌরভের চেম্বারে। ডাক্তার বলেছে তোমার সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়ে আছে। আমিও এই ঘটনা আজই শুনলাম সৌরভ ভাইয়ার কাছ থেকে। আমার এখন ভীষণ টেনশন হচ্ছে। কোনো টেনশন করতে হবে না, সব আমার উপর ছেড়ে দাও। আমি সব ঠিক করে ফেলবো। তবে আমায় একটা কথা দিয়ে আমার মাথা ঠান্ডা রাখতে হবে তোমার। কি কথা? যত সম্ভব সৌরভের চোখের আড়ালে থাকবে। থাকতে পারবো। তাহলে এবার চলো প্রেম করি। আরে রাখেন আপনার প্রেম। সকালবেলা প্রেমের কথা বলতে গিয়ে আমার হাঁক দিয়েছেন। নির্ঝর ভাইয়া সব দেখে ফেলেছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। নির্ঝরই প্রথম আমাদের প্রেমের কথা তোমার বাবার কানে দেবে। তারপরে আমি তোমার বাবাকে ফেস করার প্রস্তুতি নিয়ে প্রস্তাব পাঠাবো। আমায় আরও বকা দিয়েছে নির্ঝর ভাইয়া। আপনার কাছে থেকে আমায় দূরে থাকতে বলেছে। তাহলে নির্ঝরের বউকেও নির্ঝরের কাছ থেকে দূরে রাখবো। এটা করা যাবে না বেয়াই সাহেব। বউ দূরে রাখলে নির্ঝর ভাইয়া কষ্ট পাবে। ভাইয়ের কষ্ট তো ভালোই বোঝেন, এই প্রেমিক বেয়াইয়ের কষ্ট বোঝেন না কেন? বুঝি, আপনিও আমায় বিয়ে করে ফেলুন, দেখবেন আপনার কাছে থেকে দূরে থাকতে পারবো না। তাই আমার বধূয়া বিয়ে করতে বলছে, আমার মহারানী বিয়ের আদেশ করেছে। এই আদেশ তো পালন করতেই হবে। নির্ঝরের বউ ফেরত দিয়েই বিয়ে করে নিয়ে আসবো আমার মহারানীকে। সবকিছু তাড়াতাড়ি করুন মহারাজ, নয়তো আপনার প্রেম রাজ্যে শত্রু আক্রমণ করে বসতে পারে। প্রেম রাজ্যে সৌরভ নামক শত্রু অলরেডি চলে এসছে। মহারানী যদি আমার সাথে থাকে তবে কোনো শত্রুর আক্রমণই এ প্রেম রাজ্যের ক্ষতি করতে পারবে না। মহারাজের এত আত্মবিশ্বাস? আমার মহারানী সাথে আছে, আত্মবিশ্বাস তো থাকবেই। তা আপনার মহারাজকে একটু আদর সোয়া করতে পারেন তো মহারানী? মহারানীকে আপনার রাজ্যে নিয়ে যান, তারপরেই আদর সোহাগ সেবা যত্ন সব পাবেন মহারাজ। বাটপার মহারানী আমার। তবে বাটপার হলেও মহারানী আমার জীবনে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছি? প্রেয়সী হয়ে আমার এই বুকে প্রেম দিয়েছ, সুরেলা হয়ে এই হৃদয়ে প্রেমের সুর দিয়েছ, আর ছন্দিতা হয়ে আমার এই জীবনে ছন্দ এনেছ। এদিকে অর্ণব ভাবছে সেদিন নির্ঝরকে কথা দিয়েছিলাম ওর বউ ফেরত দেব, কিন্তু তখনও জানতাম না যে ওর মা একজন খুনি আর ওর বাবা ক্ষমতার জন্য এই বিষাক্ত মহিলাকে রেখেছে, যার কারণে প্রাণ গেছে একজন ভবিষ্যৎ চিকিৎসকের। এসব জানলে হয়তো নির্ঝরকে দেওয়া ওয়াদা অন্যরকম হতো। এখন অর্ণব যেহেতু জেনে গেছে যে নির্ঝরের মা খুনি, সেহেতু ওয়াদায় কিছু পরিবর্তন আনতে চায় অর্ণব। বিশেষ শর্ত দিতে চায় সে নির্ঝরকে। নির্ঝরের বউ ফেরত না দিয়ে থাকাও বেআইনি। তাছাড়া রাকিব নারী লোভী। নির্ঝরের বউকে রাকিব চাপ রেখে শুধুই কষ্টই দেবে। নির্ঝরকে ডিভোর্স দেওয়ার জন্য রাকিব চাপ দিয়ে যাচ্ছে তানিকে। যে কোনো সময় যে কোনো ঝামেলা করে ফেলতে পারে রাকিব। তাই এখনই সময় বউ ফিরিয়ে দেওয়ার। কিন্তু রাকিবের সাথে আলোচনায় বসার আগে নির্ঝরকে সত্য দিয়ে দিতে চায় অর্ণব। সত্য দিতে নির্ঝরকে ফোন দিয়েছে অর্ণব। নির্ঝর ফোন রিসিভ করে বলেছে, আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম শেখ সাহেব, কেমন আছেন আপনি? এখন মোটামুটি আছি বিআই সাহেব, বউ ফিরে পেলে পুরোপুরি ভালো থাকবো। তাই নাকি? আপনার বউ ফেরত ইস্যুতে আমি একটা ভুল করে ফেলেছি শেখ সাহেব। আমি আপনাকে যেভাবেই হোক বউ ফিরিয়ে দেব, তবে আপনাকে আমার শর্ত পালন করতে হবে। কী শর্ত বিআই সাহেব? আপনার বাবা চেয়ারম্যান শেখ ভবিষ্যতে আর ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতে পারবেন না। আমার বউ ফিরিয়ে নেওয়ার জন্য আমার সাথে বাবার ক্ষমতার কী সম্পর্ক? সম্পর্ক আছে। আপনার বাবা আপনাদের ঘরের ঝামেলায় মীমাংসা করতে পারেনি,
ক্ষমতা রক্ষায় ভাটা পড়তে পারে এমন সন্দেহে ছেলের বউ ফেরত নেওয়ার চেষ্টা করেনি আপনার বাবা। ক্ষমতায় থাকার জন্য আপনার বাবা বারবার অপরাধকে প্রশ্রয় দিচ্ছে। ক্ষমতার জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছেন তিনি। যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন যে আপনার বাবার ক্ষমতায় আসবে না, তবেই আপনার বউ ফিরিয়ে আনার দায়িত্ব নেব। দেখুন বেয়া সাহেব, আমার যখন রাজনীতি শেখার বয়স হয়েছিল তখন আমি পড়াশোনার জন্য লন্ডনে থেকেছি। রাজনীতি আমি বুঝি না। আমি নিজে কোনো দিন ক্ষমতা পাওয়ার চেষ্টা করব না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে ভবিষ্যতে আমার রাজনীতি বাবা ছাড়বে কি না গ্যারান্টি আমি দিতে পারছি না। বউ ফেরত আনতে হলে গ্যারান্টি আপনাকে দিতে হবে, তা না হলে আমরা সাহায্য করব না। আর আমরা সাহায্য না করলে কোনোভাবেই বউ আপনি ফেরত পারবেন না, কারণ রাকিবের পুলিশ অফিসার বাবার কারণে আপনার কেস কখনোই উপরে উঠবে না। কোনো মামলা মোকদ্দমা কিছু করেই বউ পাবেন না। দেখুন, আপনার মা নিজেও কিন্তু আমার মামলা দিয়েছে আমায়। আপনি মায়ের বিরুদ্ধে কিছু কি করতে পেরেছিলেন? হ্যাঁ, পেরেছিলাম। মা মামলা দিয়েছিল বলে আমি নিজে চেষ্টা করে আপনাকে জেলমুক্ত করেছিলাম। মাকে প্রতিবাদ করে আমার ভাইয়ের বউকে আমি ফিরিয়ে এনেছি। আপনিও আপনার বাবাকে ক্ষমতার লোভ থেকে সরিয়ে আনবেন, কারণ ক্ষমতার লোভের কারণেই আপনার বাবা খারাপ লোক লালন পালন করেছেন, আর আপনার লোকের কারণে বিনা দোষে অন্যের ক্ষতি হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু এখন আপনাকে বুঝতে হবে না। আপনার মতামত না জেনে আমি রাকিবের সাথে বউ ইস্যুতে কোনো আলোচনায় বসবো না। আপনি শুধু আপনার বাবাকে ভবিষ্যৎ ক্ষমতা থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিবেন কিনা সেটা জানাবেন আমায়, কারণ আপনার বাবার এলাকার নেতা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমার বাবাকে এতটা অযোগ্য ভাবছেন কেন বেয়া সাহেব? যে লোক নিজের ঘরই ঠিক রাখতে পারে না, তার নেতা হয়ে এলাকার দায়িত্ব নেওয়ার কোনো যোগ্যতা নেই। ঠিক আছে, আমি আমার বাবাকে ভবিষ্যতে রাজনীতি না করার জন্য বাধ্য করব। তবে আমার সঙ্গী হয়ে বউ ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে আপনাকে। অবশ্যই দায়িত্ব নেব এবং ফিরিয়েও দেব আপনার স্ত্রীকে। তবে অর্ণ ভাবছে নিরালা বেগম রাকিবের সাথে যোগাযোগ করে তাদের প্ল্যানে ব্যাঘাত ঘটাতে পারে। নিরালা বেগমও বউ ফেরত আনতে চায়, তবে সেটা অন্যের ক্ষতি করে। নিরালা বেগমকে দূরে রাখতে হবে। অর্ণব এবার নির্ঝরকে বলছে, আপনাকে আরও একটি শর্ত পালন করতে হবে শেখ সাহেব। কি সত্য? আপনার মা এই বউ ফেরত আনার প্ল্যানে জড়াতে পারবে না, আর রাকিবের সাথে উনি যোগাযোগ করতে পারবে না। আমার মা রাকিবের সাথে যোগাযোগ করে নাকি? কি বলছেন বেয়া সাহেব? অর্ণব ভাবছে সৌরিকে দিয়ে যে নির্ঝরের মা পুত্রবধূ ফিরিয়ে আনতে চেয়েছে, এটা এখনই নির্ঝরকে বলা যাবে না, কারণ সেক্ষেত্রে সৌরি কিভাবে বেঁচেছে এটাও নির্ঝর জানতে চাইবে। আর তাহলে রিফাত সৌরির বিয়ের কথা বলতে হবে, এটা ঠিক হবে না। তাই অর্ণব মিথ্যা বলেছে নির্ঝরকে। আমি চৌধুরী বাড়ি থেকে শুনেছি যে আপনার মা রাকিবের সাথে যোগাযোগ করে। আসলে আমি জানতাম না যে মা রাকিবের সাথে কথা বলে। আমি মাকে আর কথা বলতে দেব না রাকিবের সাথে, আর মাকেও জানতে দেব না আমাদের প্ল্যান। তাহলে শর্ত মেনে নিচ্ছেন? হ্যাঁ, মেনে নিয়েছি। ধন্যবাদ শেখ সাহেব। আমি রাকিবের সাথে শেষবারের মতো আলোচনায় বসবো, তারপরে আপনাকে ডিটেলস জানাবো। আগামীকাল রাতে আপনার মোবাইল ফোন নজরে রাখবেন। আপনার বউয়ের সাথে কথা বলিয়ে দিব। কিভাবে কথা বলবেন? রাকিবের সাথে আলোচনা করতে যখন চৌধুরী বাড়িতে যাব, তখন অনিক সূচনাকে নিয়ে যাব। সূচনা আপনার সাথে কথা বলিয়ে দিবে সুলতানা তানিকে। স্বর্ণালী শুভ্র আলোয় ঝলমল করছে চারিদিক। আজ সকাল এসেছে তার সকল ব্যস্ততা নিয়ে। নবদিবস এনেছে নব উত্তেজনা। এমনই উত্তেজনায় আজ সকালে সবুজ শেখ ডেকেছেন ছোট মেয়ে লহরীকে। ডাক শুনে লহরী বুঝতে পেরেছে সৌরভ ইস্যুতে কথা বলতে চায় বাবা। লহরী বাবাকে খুব ভয় পায়, তবুও আজ বাবাকে প্রতিবাদ করার জন্য কিছুটা শক্তি সঞ্চয় করে নিয়ে এসেছে মনে মনে। বাবার কাছে এসে লহরী বলছে, বাবা ডেকেছো? হ্যাঁ বস লহরী। লহরী বসেছে, মনে মনে শক্তি সঞ্চয় করে এলেও অর্ণবের কথা কখনোই সরাসরি বাবাকে বলতে পারবে না সে। সবুজ শেখ লহরীকে বলছেন, একটা কথা তোকে আগে বলা উচিত ছিল রে, আমি আগে না বলে ভুল করে ফেলেছি। আসলে শায়রির মৃত্যুর পরে সৌরভের সাথে তোকে বিয়ে দেওয়ার কথা দিয়েছিলাম। তখন আমাকে তো তুমি একবার জিজ্ঞেস করতে পারতে বাবা। তখন ভেবেছিলাম শায়রি অন্য পুরুষের সাথে প্রেম করছে, সৌরভকে ধোঁকা দিয়েছে। শায়রি ধোঁকা দিয়েছে ভেবে সৌরভ ভীষণ কষ্ট পেয়েছিল, তাই সৌরভকে ঠিক রাখতে আমি ওর সাথে তোর বিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছিলাম। এখন তো জেনেছো যে শায়রি আপু ধোকা দেয়নি, এখন তাহলে ওয়াদা তুলে নাও। এটা সম্ভব না রে মা, ওয়াদা তুলে নেওয়া যায় না, আর ওয়াদা তুলে নিলে সৌরভ আবারও কষ্ট পাবে। সৌরভ ভাইয়ার সাথে বিয়ে হলে আমি কষ্ট পাবো। সৌরভ তোকে কোনোদিন কষ্ট দেবে না,
এমন ভালো ছেলে আর হয় না রে মা। ওনাকে আমি ভাইয়ের চোখে দেখি, তাছাড়া ওনাকে আমার পছন্দ হয় না। লহরীর বাবা এবার স্বরূপে ফিরে এসেছেন। বাঘের মতো হুঙ্কার দিয়ে বলছেন, এমন সুদর্শন ছেলে তোর পছন্দ হয় না? সৌরভের সাথে তোর বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। লহরী মাথা নিচু করে চলে এসেছে। অর্ণবের কথা বাবাকে বলার সাহস নেই লহরীর, কিন্তু সৌরভের কাছ থেকে সবুজ শেখ অবশ্যই জেনে গেছেন মেয়ের প্রেমের কথা। আজ তাই হয়তো এভাবে ডেকে মেয়ে লহরীকে তার সিদ্ধান্ত জানিয়েছে বাবা। থমথমে মেঘে ঢেকে গেছে আকাশ, মেঘের ভারে ভারী হয়ে আছে বাতাস। প্রকৃতিতে এখন নেই কোনো পরিবর্তনের আভাস। এই মেঘ মল্লার ভারে মেঘ জমেছে নির্ঝরের মনেও। মন খারাপ নিয়ে নির্ঝর এখন ফোন করেছে অর্ণবকে। অর্ণব ফোন রিসিভ করে বলেছে, হ্যালো, আসসালামু আলাইকুম শেখ সাহেব। ওয়ালাইকুম সালাম। একটা সমস্যা হয়ে গেছে বেআই সাহেব। কি সমস্যা শেখ সাহেব? বাবা রাজনীতি ছাড়তে রাজি না। বাবা নাকি ভবিষ্যতে এমপি ইলেকশন করবে। আপনার বাবা যদি ক্ষমতার লোভ না ছাড়ে তবে আমি আপনাকে কোনো সাহায্য করব না। তাহলে এখন কি করবো বেআই সাহেব? আমি জানি আপনি কি করবেন। আমি কিছু একটা বুদ্ধি দিন তো বেআই সাহেব। আপনার বাবাকে গিয়ে বলবেন আমি তোমাকে সন্তানহারা করব। আপনার নিজের প্রাণনাশের হুমকি দিন গিয়ে, দেখবেন আপনার বাবা রাজি হয়ে গেছে। ধন্যবাদ বেআই সাহেব। দেখি আপনার বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ হয় কি না। নিঝর এসেছে তার বাবা উপজেলা চেয়ারম্যান হাবিব শেখের রুমে। নিঝরকে দেখেই হাবিব শেখ বিরক্তির সুরে বলে ওঠেন, দেখ নির্ঝর, আমার স্বপ্ন ভবিষ্যতে আমি এমপি ইলেকশন করব। তোকে তো আগেই বলে দিয়েছি যে তোর বউয়ের জন্য আমি আমার ভবিষ্যৎ রাজনীতি ছাড়তে পারবো না। আবারও কি বলতে চাস তুই? বাবা তুমি রাজনীতিকে ভালোবাসো নাকি তোমার সন্তানকে ভালোবাসো? এত কঠিন প্রশ্ন কেন করছিস আজ? কি শুরু করছিস তুই? আমার প্রশ্নের জবাব দাও বাবা। দেখ নির্ঝর, তুই আমার একমাত্র সন্তান। তোর সে প্রিয় আর কোনো কিছু আমার জীবনে নেই। যদি আমি তোমার এতটাই প্রিয় হয়ে থাকি তবে আমার জীবনের কথা চিন্তা করে হলেও তুমি রাজনীতি ছেড়ে দিবে। আমি তো তোর কথার কিছুই বুঝতে পারছি না। তুমি ভবিষ্যতে ক্ষমতা যাও এটা আমি চাই না। এবারই আমার শেষ ক্ষমতা। তুমি আমার কথা দাও যে ভবিষ্যতে তুমি রাজনীতি করবে না। তুমি যদি কথা না দাও তবে আমি তোমায় সন্তানহারা করব। শীঘ্রই তুমি লাশ দেখবে আমার। হুমকি দিয়ে প্রচণ্ড অভিমানে বাবার রুম থেকে বের হয়ে গেছে নির্ঝর। ঘণ্টাখানেক পরে চেয়ারম্যান এসেছে নির্ঝরের কাছে। বাবা নির্ঝর, কোনো অঘটনের কথা চিন্তা করিস না রে। তোকে কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমি রাজনীতি ছাড়লে তুই চেয়ারম্যান পদে ইলেকশন করবি। যদি তুই ভবিষ্যতে ইলেকশন করস তবেই আমি রাজনীতি ছেড়ে দেব। নির্ঝর চেঁচিয়ে উঠছে বাবার সাথে, তুমি রাজনীতি ছেড়ে দিলে আমাকে রাজনীতি করতে হবে। তাহলে তো তোমার রাজনীতি ছেড়ে কী লাভ হবে? তাছাড়া আমি তো রাজনীতি কিছুই বুঝি না। আমি তোকে রাজনীতি বুঝিয়ে দেব। যে লাও সেই কৌতুই তো বলছো। এসব আমি শুনবো না। বিনা শর্তে তোমার রাজনীতি ছেড়ে দিতে হবে। তুই রাজনীতিতে না এলে আমি কখনোই রাজনীতি ছাড়ব না। নির্ঝর গভীর অভিমানের সুরে বলেছে, রাজনীতি ছেড়ে তো ছাড়তেই চাচ্ছ না, সে তো মনে রেখো তুমি শীঘ্রই ছেলেহারা হচ্ছ। চেয়ারম্যান মগ্ন আছে গভীর চিন্তায়। একমাত্র সন্তানকে সে কোনো কিছুর বিনিময়ে হারাতে চায় না। যদি নির্ঝর কোনো অঘটন ঘটিয়ে দেয়, সে চিন্তায় চেয়ারম্যান বাড়ি থেকেও বের হচ্ছে না। তাই তো দুপুরে চেয়ারম্যান আবার নির্ঝরের রুমে এসেছে। নির্ঝর ভর দুপুরে শুয়েছিল। চেয়ারম্যান পুত্রের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, বাবা, তোর শর্তে আমি রাজি। এবারেই আমার শেষ ক্ষমতা। আমি সত্যি আর নেতা হওয়ার চেষ্টা করব না। বাবার কথা শুনে খুশিতে নির্ঝরের চোখে পানি চলে এসেছে। পরম খুশির সংবাদ অর্ণবকে দেওয়ার জন্য নির্ঝর ফোন দিয়ে বারান্দায় চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে নির্ঝরের বাবা ডাক দিয়েছে। ওরে দাঁড়া, আমার কথা শেষ হয়নি তো। ভয়ে ভয়ে নির্ঝর ফিরে এসেছে বাবার কাছে। না জানি বাবা আবার কি বলে, না জানি আবার কি সত্য তাই। ছলছল চোখে বাবার সামনে দাঁড়াতেই চেয়ারম্যান বলে উঠেছে, পুত্রবধূ ফিরিয়ে আনলে সেক্ষেত্রে বউকে এই সমাজ নষ্ট বলতে পারে। এ কারণে পরবর্তী নির্বাচনে আমার ভোট কমে যেতে পারত। তাই আমি পুত্রবধূ ফিরিয়ে আনতে রাজি হইনি। আজ যেহেতু আমি ভবিষ্যতে রাজনীতি ছাড়ার অঙ্গীকার করেছি, সেহেতু আমার আর কোনো পিছুটান নেই। আজ আমার নেই ভোট হারাবার চিন্তা, আর নেই এই সমাজ কী বলবে সেটা ভেবে দেখারও চিন্তা। তাই আমিও পুত্রবধূ ফিরিয়ে আনতে চাই। এখনও আমি রানিং উপজেলা চেয়ারম্যান। স্ত্রী ফেরানোর তোর এই অভিযানে আমিও যোগদান করতে চাই। আমার সমস্ত শক্তি দিয়ে আমি চৌধুরী বাড়ি থেকে পুত্রবধূ ফিরিয়ে আনব। আজ বাবার প্রতি নির্ঝরের কোনো অভিমান নেই, আর নেই কোনো অভিযোগ। পরম শ্রদ্ধায় বাবাকে জড়িয়ে ধরে নির্ঝর বলেছে, তুমি আমায় এত ভালোবাসো বাবা? এত ভালোবাসো আমায়? তুই আমায় ক্ষমা করে দে নির্ঝর। ক্ষমতার মোহ
আমার সন্তানের সুখের কথা ভুলিয়ে দিয়েছে রে। আমার এই বুকে অনেক ব্যথা নির্ঝর। রাজনীতি আর তোর মুখের পানে চেয়েই আমি বেঁচেছিলাম, নয়তো এ জীবন বহু আগেই শেষ করে দিতাম। আমি সুখী হতে পারিনি নির্ঝর। আজ রাজনীতি ছাড়ার ঘোষণা দিলাম, এবার তোকে সুখী দেখে আমি মরতে চাই। এসব কি বলছো বাবা? আমিও তোমায় সুখী দেখতে চাই, কারণ আমার জন্য তুমি আমার স্বপ্ন সুখ বিসর্জন দিচ্ছ। চেয়ারম্যান হাবিব শেখ ছেলেকে বুকের সাথে চেপে ধরে বলেছেন। এ বুক চায় শুধু সন্তানের সুখ। চেয়ারম্যান চলে গেছে নির্ঝরের রুম থেকে। নির্ঝর কল দিয়েছে অর্ণবকে। কল রিসিভ করে অর্ণব হ্যালো বলতেই নির্ঝর বলেছে, বিআই সাহেব, আপনার বুদ্ধিতে বাবাকে রাজি করিয়েছি। বাবা আর নেতা হওয়ার চেষ্টা করবে না। তাছাড়া বাবা নিজেও শ্রী ফিরিয়ানার অভিযোগে নামবে আমাদের সাথে। বলেন কি, আপনার মায়ের কী অবস্থা? আমার মা তো গতকালই খাওয়া ছুঁয়ে কথা দিয়েছে সে আমাদের প্ল্যানে ঢুকবে না, আর কোনো যোগাযোগও করবে না রাকিবের সাথে। আপনার বাবা অভিযানে আসছে, আপনারা সবাই একত্রিত হয়ে গেছেন, এখন আমার কি আর দরকার আছে? অবশ্যই দরকার আছে। আপনাকে ছাড়া মনে হয় না আমার বউ ফিরিয়ে আনতে পারবো। আপনার দেখানো পথে আমি সব গুছিয়ে এনেছি। শেষ পর্যন্ত আপনি আমার সাথে নেতৃত্ব দেবেন। ঠিক আছে, আজ রাতেই চৌধুরী বাড়ি যাব। স্ত্রীর সাথে কথা বলার জন্য মোবাইল ফোন নাগালেই রাখবেন। অর্ণব ভাবছে, এ যুদ্ধে আমার জড়ানোর কোনো প্রয়োজন ছিল না। লহরীকে পাবার আশায় যুদ্ধে জড়িয়েছি আমি, নয়তো পরের বাড়ির ঝামেলায় জড়ানোর কি দরকার ছিল? লহরী বেচারির জন্যই আজ নিজের খেয়ে বোনের মোষ তাড়িয়ে যাচ্ছি আমি, কারণ সামাজিকভাবে ওকে বিয়ে করতে হবে আমার। একজন সরকারি অফিসার হিসেবে দেশের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে দায়বদ্ধতা আছে আমার। ছোট ভাইয়ের শালিকে পালিয়ে বিয়ে আমি করতে পারবো না। পালিয়ে বিয়ে করলে সেটা হবে লজ্জার, ঘৃণার আর অপমানের। অর্ণবের আজ পেছনের কথা মনে পড়ে খুশি লাগছে, আবার দুঃখ হচ্ছে। অর্ণব ভাবছে শত্রুর বাড়িতে ছোট ভাই অনেকের বিয়ে নিয়ে আমি ছিলাম চরম ঝামেলায় আর টেনশনে। কোথা থেকে এক ভোলাভালা মেয়ে এসে বরের জুতো ভেবে আমার জুতো চুরি করে নিয়ে গেল। শুধু জুতো চুরি করেই ক্ষান্ত হয়নি, ভোলাভালা কথা বললে আমার মনটাও চুরি করে নিয়ে গেল। মন চুরি করেও সমাপ্তি দিল না, শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে নামিয়ে ছাড়ল। একজন ভোলাভালা মেয়ে মানুষেরও এত ক্ষমতা! নানা বাড়ির সাথে বিশ্বাসঘাতকতা করা ঠিক হচ্ছে না অর্ণবের, কিন্তু দাদার দোষে নির্ঝরকে শাস্তি দেওয়া বেআইনি। আধুনিক যুগে একজনের বউ তুলে এনে বিয়ে করাও অপরাধ। তাছাড়া রাকিব একজন অপরাধী এবং নারীলোভী মানুষ। এসব ভাবতে ভাবতে অর্ণব কল দিয়েছে লহরীকে। লহরী ছিল দাদির রুমে। ওইদিকে হসপিটাল থেকে মাত্রই বাসায় ফিরেছে সৌরভ। নানির শরীরের খোঁজ নিতে এই রুমে আসছিল সৌরভ। সৌরভকে দাদির রুমে আসতে দেখে লহরী তাড়াহুড়ো করে ফোন রেখেই রুম থেকে উঠোনে চলে গেছে। তাই সেখান থেকে অর্ণবের ফোন কলের শব্দও শুনতে পায়নি সে। লহরীর ফোন পরপর 3 বার বাজতে দেখে হাতে নিয়েছে সৌরভ। নিয়ে দেখে অর্ণব নাম স্ক্রিনে ভেসে উঠেছে। সৌরভ ডাক দিয়েছে লহরীকে, কিন্তু লহরী সৌরভের চোখের আড়ালে থাকতে চায় বলে সে ডাকের উত্তর দেয়নি। লহরী তো বুঝতে পারেনি যে অর্ণব কল দিয়েছে। যাই হোক, সৌরভ ফোন নিয়ে লহরীর কাছে উঠানে চলে এসেছে। এসে লহরীকে বলছে, ধর, তোর ফোন এসেছে। কে ফোন দিয়েছে ভাইয়া? পাহাড় সম কষ্ট নিয়ে মেঘ কালো মুখে সৌরভ উত্তর দিয়েছে, আমি জানি না। লহরী ফোন হাতে নিয়ে দেখে অর্ণব কল দিয়েছে। ওইদিকে সৌরভও চলে যাচ্ছে। সৌরভের থমথমে চেহারা দেখে লহরীর মন খারাপ হচ্ছে। এদিকে অর্ণব আবার কল দিয়েছে। লহরী ফোন রিসিভ করেছে। হ্যালো, ম্যাডাম ভোলাভালা কি করছেন? এই তো উঠোনে দাঁড়িয়ে আছি, আপনি কি করছেন? আমার বধুয়ার সাথে কথা বলছি। লহরী চুপ করে আছে। সৌরভের মন খারাপ দেখে লহরীরও আজ কষ্ট হচ্ছে। লহরীকে কথা বলতে না দেখে অর্ণব বলছে, কিছু বলছো না যে? আসলে সৌরভ ভাইয়ার মন ভীষণ খারাপ দেখলাম, ওনার মন খারাপ দেখে ভালো লাগছে না। তোমাকে তো বলেছি সৌরভের চোখের আড়ালে থাকতে, কারণ এখন সৌরভকে দেখলে তোমার মায়া হতে পারে, আর এই মায়া আমার বুক থেকে তোমায় কেড়ে নিতে পারে। ঠিক আছে, এ বুকে বাসা বেঁধেছ, এ বুকেই থেকো। আমার আসলে ভালো লাগছে না ইদানিং। আপনার সাথে সম্পর্কের কারণে বাবাও আমার সাথে খারাপ ব্যবহার করছে। ফুপু আর শৌর্য ইদানিং আমার সাথে কেমন যেন করছে, আর সৌরভ ভাইয়ের চেহারার দিকে তো তাকানোই যাচ্ছে না। আর কটা দিন সহ্য করো, নির্ঝরের ঝামেলাটা শেষ হলেই তোমায় দলিল করে নিয়ে আসার ব্যবস্থা করব।
নির্ঝর ভাইয়া ঝামেলা শেষ হলেও তো সৌরভ ভাইয়া আমাদের মধ্যে ঝামেলা হয়ে থাকবে। আমি থাকতে এত চিন্তা করছে কেন আমার বধুয়া? আমাদের সম্পর্কটা টিকবে তো? আমি তো চারদিকে শুধু রাতের আধার দেখছি। টিকবে, অবশ্যই টিকবে। কিভাবে? যদি রাত আসে তবে চাঁদ নিয়ে আসবো, যদি মেঘ আসে তবে বৃষ্টি নিয়ে আসবো, আর এই প্রণয় সায়রে যদি ভাটি আসে তবে স্রোত নিয়ে আসবো। বিয়ের পরে রিফাত সৌরির মায়ের সাথে কথা বলেছিল, কিন্তু সৌরির সাথে কথা বলার সাহস করে ওঠেনি। পুলিশের গুন্ডা বউ কখন আবার কি করে বসে, তাই সৌরিকে কল দেয়নি রিফাত। আজই সে কল দিয়েছে সৌরিকে। সৌরি কল রিসিভ করেছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।